নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট আয়োজন নিয়ে নিরাপত্তা ঘাটতি থাকবে না বলছে কমিশন। ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙনের অপচেষ্টা চলছে বললেন ফখরুল। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলছে জামায়াত। সংসদের প্রতিনিধিত্বে নির্ধারকের ভূমিকায় থাকার আশা এনসিপির। এবং সরকারি কর্মচারীদের নতুন বেতনের খসড়া প্রস্তাব চূড়ান্ত। ১০ বছরের ব্যবধানে ৯৭% বাড়ানোর সুপারিশ জাতীয় বেতন কমিশনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সুষ্ঠু ভোট আয়োজনে পুলিশকে প্রস্তুত করা হচ্ছে। বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকদিন বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট খুলে দেওয়া হবে। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এর আগে কোনো ইলেকশন তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে। করার পরে আমরা জানতে পারবো কি কারণ হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখছে না কমিশন। দুপুরে আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতি সভা শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনে প্রায় ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোতায়েন থাকবে ৭ লক্ষাধিক পুলিশ ও আনসার সদস্য, যারা ভোটের আগে পরে ৮ দিন মাঠে থাকবে। ইসি সচিব জানান, বর্তমানের মতো বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সেনাবাহিনী। এমআর আসাদের রিপোর্ট। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসাবে সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণ কমিশন। ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও কালো টাকার প্রভাব রোধ সহ নানা বিষয়ে আলোচনা হয় সেখানে। এ নিয়ে পরে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনের নিরাপত্তা শঙ্কা নেই। আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন। এইটা সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাজেট নিয়ে আরও আলোচনা করতে চায় নির্বাচন কমিশন। সচিব বলেন, প্রত্যেক বাহিনী নিজস্ব উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করছে। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। প্রত্যেকটা ইউনিটে একটা বাজেট তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলোও আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেরা কর্মপরিকল্পনা তৈরির কথাও বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাইরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে অপ্রত্যাশিত অনৈক্য দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে
আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বাইরের কিছু দেশ ও মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনীতিতে অনেকের সুর শোনা যাচ্ছে। এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। এদিকে কুমিল্লার চান্দিনায় জুলাই অভ্যুত্থানের শহীদ তাইম ভূঁইয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাইমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তি। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এই সরকার নির্দলীয় হয়েও একটি দলের ইচ্ছা অনুযায়ী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন রফিকুল ইসলাম। এতে অংশ নিয়ে প্রশাসনের দলীয়করণের সমালোচনা করেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রশাসনের দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন, বিগত দিনে জনগণ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তেমনি নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একদিনে চাইছে। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। আগামী নির্বাচনে দেশের মানুষ জামায়াতের পক্ষে ভোট বিপ্লব ঘটাবে বলেও আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা। বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জয়পুরহাটে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি বলেন, সরকারি না হলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে আগামী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় এনসিপি। শাপলার প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। সংসদে কারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই। তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে,
আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা পরে আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। জুলাই আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান ছাড়া অন্যগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। এদিকে হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনিত অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হওয়ায় তার আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা জানান স্টেট ডিফেন্স আমির হোসেন। মানবতাবিরোধী অপরাধ মামলায় ৬ষ্ঠ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে একথা বলেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২৮ কর্মদিবসে ৫৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের উপর রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষ। সোমবার যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বিচার বিভাগে একটি রায় দিয়েছে। ট্রাইব্যুনালের আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, হাসিনা কামালের খালাস পাওয়া উচিত। মূল আইনের সাক্ষ্য আইন, তারপরে সিআরপিসি, তারপরে আর অনেক কিছু বিভিন্ন জায়গায় এটার একটা সীমাবদ্ধ করে রেখেছে। সেটা যেই করুক, শেখ হাসিনা আমলে সরকার করুক অথবা বর্তমান সরকারই করুক, এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলেও মনে করেন আমির হোসেন। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। এদিকে জুলাই আন্দোলনের সাভারের আশুলিয়ায় ৬ লাশ পড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় দ্বাদশ দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ছাড়া অন্যগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যা সহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। এতে গত ১০ বছরের ব্যবধানে ৯০ থেকে ৯৭% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবে গ্রেড ১-এর কর্মকর্তাদের মূল বেতন ১,৫০,৫৯৪ টাকা এবং গ্রেড ২০-এর কর্মচারীদের ১৫,৯২৮ টাকা মূল বেতনের সুপারিশ করা হয়েছে। এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এজন্য গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। এছাড়া গত ১০ বছরের মূল্যস্ফীতি বিবেচনায় ২০৩০ সালে বেতন কত বাড়তে পারে তারও একটি সুপারিশ দিচ্ছে এই কমিশন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ২৪৯ জনে দাঁড়ালো। সেই সাথে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬০,০০০। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১ জন, রাজশাহী বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন। ২০% বাড়ি ভাড়া ভাতা সহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি। গেল ৯ দিন ধরে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি শেষে এখন অনশন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মফিউর রহমানের রিপোর্ট। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া মূল বেতনের ৫% বা ন্যূনতম ২,০০০ টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে একাত্মতা পোষণ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সমাবেশে যোগ দেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপি শিক্ষকদের দাবির সঙ্গে একমত উল্লেখ করে তিনি বলেন, সরকার এই দাবির প্রতি একমত হলেও কোনো কারণে এটি মানতে পারছে না। এ সময় জনগণের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি না নেয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকার
আপনাদের যুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য 20%-এর যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো পান নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব, 5% এনাফ নয়, বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে। 3 দফা দাবি মানা না পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলেও জানান শিক্ষকরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। 20% বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবিতে আসছে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য আমাদের এক দফা এক দাবি 20% বাড়ি ভাড়া আমাদের দিতেই হবে। বর্তমান সময় স্বল্প বেতনে চলা সম্ভব নয় উল্লেখ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান তারা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন করবার যে একটি প্রচেষ্টা, সেটির ক্ষেত্রে আমরা স্বাধীনতোত্তর 54 বছর ধরে আমরা এখানে নিগ্রহের শিকার। আমরা 1000 টাকা মাসা ভাড়া পাই, এই 1000 টাকা মাসা ভাড়া আমাদের কাম্য নয়। মেধাবী ছাত্ররা শিক্ষকতা আসতেছে না, মাত্র 10-15টা বেতনে তারা আসতেছে না। দাবি আদায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনরত শিক্ষকরা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ দম্পতির বিরুদ্ধে পর্নো ওয়েবসাইটে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগও রয়েছে বলে জানায় সিআইডি। বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন। তিনি বলেন, আজিম বৃষ্টি দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর একটি। বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফ্রান্সের লুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। হলিউড সিনেমার দৃশ্যকে হার মানিয়ে দিনের আলোয় কাজের লোক সেজে জাদুঘরে ঢুকে নেপোলিয়ন যুগের 8টি মহামূল্যবান রত্নালঙ্কার নিয়ে পালিয়েছে একদল চোর, যার মধ্যে ছিল প্রায় 2000 হীরাখচিত তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট। এ ঘটনা ফ্রান্সের ভাবমূর্তি তীব্রভাবে ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন ফরাসি বিচারমন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। রোববার স্থানীয় সময় সকাল 9:30 দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত লুভর জাদুঘরের দরজা। সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় জমতে থাকে সেখানে। এর কিছুক্ষণ পরে একদল চোর মই ব্যবহার করে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। কাজের লোকের পোশাকে থাকা অপরাধীরা অ্যাপোলো গ্যালারিতে ঢুকে মাত্র 4 মিনিটে উচ্চ নিরাপত্তা কাজ ভেঙে 8টি অমূল্য রত্নালঙ্কার নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় তাদের মুখোশ পরিহিত দেখা যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইজের পান্না বসানো নেকলেস ও কানের দুল, সম্রাজ্ঞী ইউজিনের হীরা বসানো টিয়ারা, রিলিকুয়ারি নামে পরিচিত দুষ্প্রাপ্য ব্রোচ সহ মোট 8টি রাজকীয় রত্নালঙ্কার ছিল। এ ঘটনার পর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করে। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এমন কড়া নিরাপত্তার মধ্যেও দিনের আলোয় কয়েক মিনিটে এমন চুরি সম্ভব হতে পারে, এটি অকল্পনীয় বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। এ ঘটনা ফ্রান্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন ফরাসি বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট আয়োজন নিয়ে নিরাপত্তা ঘাটতি থাকবে না বলছে কমিশন। 71 ও 24-এর ঐক্যে ভাঙনের অপচেষ্টা চলছে বললেন ফখরুল। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলছে জামায়াত। সংসদের প্রতিনিধিত্বে নির্ধারকের ভূমিকায় থাকার আশা এনসিপির। এবং সরকারি কর্মচারীদের নতুন বেতনের খসড়া প্রস্তাব চূড়ান্ত। 10 বছরের ব্যবধানে 97% বাড়ানোর সুপারিশ জাতীয় বেতন কমিশনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।